দর্শক মণ্ডলী কেমন আছেন? প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আজকের নিটল ডক্টর সুমো এমবিএস মাই হেলথ থেকে। আমি ডাক্তার সাকলাইন রাসেল। দর্শক আপনারা জেনে গেছেন আমরা আসলে কথা বলতে চাই আজকে একটি বিশেষ সমস্যা নিয়ে, যেটির আমরা নাম আপনাদের জানিয়েছি ইতিমধ্যে, সেটি হচ্ছে সোরিয়াসিস। আপনাদেরকে জানিয়ে রাখি এটি এক ধরনের চর্মরোগ। তারপরেও আমরা অন্যান্য যে চর্মরোগ আছে, বিশেষ করে এই সমসাময়িক যে সমস্ত চর্মরোগে আপনারা আক্রান্ত হচ্ছেন, সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাই, সহজ কিছু সমাধান দিতে চাই। আর অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য একজন দেশের অত্যন্ত নামকরা একজন চিকিৎসক আমাদের সঙ্গে উপস্থিত আছেন, যিনি একই সঙ্গে চর্মরোগ বিশেষজ্ঞ হিসেবে আছেন, অধ্যাপক হিসাবে এবং উপাচার্য হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ডাক্তার শহীদুল্লাহ শিকদার। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। কেমন আছেন আপনি? ভালো, আপনি ভালো? জি, ভালো আছি স্যার। দর্শক মণ্ডলী, আপনারা যারা মনে করছেন যে এই সোরিয়াসিস এটি আবার কিসের রোগ, বা আপনাদের মধ্যে কারোর মধ্যে যদি সোরিয়াসিস অথবা চর্মরোগ জাতীয় সমস্যাগুলো থাকে, আমাদেরকে স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করতে থাকেন। আর ফাঁকে ফাঁকে এই বিষয়ে যে আমরা আলাপচারিতা করছি সেগুলো আপনারা শুনতে পারেন, অংশগ্রহণ করতে পারেন টেলিফোনের মাধ্যমে। স্যার, আমরা বিষয়টি ঠিক করেছিলাম আসলে সোরিয়াসিস ও চর্মরোগ। আমরা গত সপ্তাহে আপনি বা তার আগের সপ্তাহে আপনি আমাদের মাই টিভিতে এসেছিলেন। আমাদের এই সোরিয়াসিস নিয়ে অনেকগুলো কথা থেকে গিয়েছিল, সে কারণে আমরা চাই যে আজকে আমরা এই বিষয়টাকে একটু গুরুত্ব দিতে। এক কথায় কি আমাদেরকে বলবেন যে সোরিয়াসিস রোগটা আসলে কি? সোরিয়াসিস এক ধরনের চর্মরোগ, যেখানে মূলত প্রদাহজনিত বা ইনফ্ল্যামেটরি চর্মরোগ বলা হয় এটাকে। সাধারণত একটা নির্দিষ্ট এলাকায় একটু লালাপ আকার ধারণ করে। মূলত এটি খুব ছোট এবং বড় বিভিন্ন ধরনের স্কেলের দ্বারা ঢাকা থাকে, যেটাকে সিলভারি স্কেল বলা হয়, অনেক সময় ফিশি স্কেলও বলা হয়, যে মাছের আঁশের মতো কিছু স্কেল বা খুশকির মতো জিনিস যেগুলো দিয়ে এটা ঢাকা থাকে। এবং সেই আঁশগুলো সরালে পরে ছোট ছোট ব্লিডিং পয়েন্ট বা রক্তক্ষরণের মতো দেখা যায়, কারণ ক্যাপিলারিগুলো, সুপারফিশিয়াল ক্যাপিলারিগুলো ডাইলেটেড হয়ে এই অবস্থা তৈরি করে। এটি সাধারণত হয়ে থাকে মাথায়, কনুইতে, হাঁটুতে এবং কোমরের পিছনে। শরীরের অন্য জায়গায় হতে পারে। সাধারণত প্রেশার পয়েন্ট যে জায়গাগুলো বা ডর্সাল অ্যাসপেক্ট যে জায়গাগুলো, সাধারণত সেই জায়গাতে সোরিয়াসিস হয়ে থাকে। এটা এমন একটি চর্মরোগ যেটা একবার হলে পরে সহজে ভালো হতে চায় না। আমরা স্যার ভালো হওয়ার বিষয়গুলো আপনার কাছে শুনবো। তার আগে অনেকে আমাদের কাছে এর আগে প্রশ্ন করেছেন এবং অনেক অভিজ্ঞতার কথা বলেন যে তার মাথায় খুশকির মতো হয় এবং দেখা যায় যে চিরুনি যদি ব্যবহার করে তাহলে দেখা যায় যে মাছের আঁশের মতো উঠে আসে। এটি কি কোনো সোরিয়াসিস? অ্যাকচুয়ালি সোরিয়াসিস নির্দিষ্ট শুধু স্কাল্পে বা মাথায় হতে পারে, তবে সাধারণত স্কাল্পে যখন সোরিয়াসিস থাকে তখন শরীরের অন্যান্য জায়গাতেও সোরিয়াসিস থাকতে পারে। ইন্ডিভিজুয়ালি অ্যালোন শুধু স্কাল্পে কনফাইন্ড থাকতে পারে, নির্দিষ্ট একটা জায়গা জুড়ে থাকতে পারে, সেটি তো হতেই পারে, শরীরের অন্য জায়গায় হতে পারে। তবে খুব ছোট ছোট খুশকি সাধারণভাবে প্রায় সকল মানুষেরই হয়ে থাকে। সেটি কিন্তু আসলে সোরিয়াসিসের জন্য খুশকি বলা যাবে না। এবং বলা যাবে না মানে অবশ্যই সেটি সোরিয়াসিসের জন্য খুশকি নয়। সোরিয়াসিসের খুশকিটি দেখলেই বোঝা যাবে যে মাছের আঁশের মতো বড় খুশকি, সেগুলো পড়তে থাকে, উঠতে থাকে অহরহ অনবরত, এবং সেগুলো সরলে পরে কিছু লালাপ অংশ চামড়ার উপরে দেখা যায় বা অনেক সময় ব্লিডিং পর্যন্ত দেখা যেতে পারে। আর এই খুশকিতে বা এই আঁশে, সোরিয়াসিসের আঁশের ক্ষেত্রে কিন্তু কম বেশি চুলকানি থাকবে। সাধারণ খুশকিতে কিন্তু খুব চুলকানি পাওয়া যায় না, আনলেস দেয়ার ইজ বিং মানে কোনো ডেফিনিট নির্দিষ্ট কিছু কারণে যদি খুশকি না হয়। যেমন অনেক সময় মাথায় যদি টিনিয়া ক্যাপিটিস বা মাথার ফাঙ্গাস যদি হয় বা ছত্রাক জাতীয় কোনো আক্রমণের কারণে যদি খুশকি হয়, তাহলে সেখানে ইচিং বা চুলকানি হতে পারে। আদারওয়াইজ কিন্তু খুশকি সাধারণ মানুষের তো অহরহ হচ্ছে, প্রায় সকল মানুষেরই খুশকি হয়। তার কারণও আছে, কারণ মানুষের গায়ের চামড়া ম্যাক্সিমাম 45 ডেজ বাঁচে, এর বেশি কিন্তু বাঁচে না, আবার নতুন করে গজায়। মানে সব চামড়া কি একসঙ্গে 45 ডেজ বাঁচে না। একটি চামড়ার বয়স একদিন, একটির 1 ঘন্টা, একদিন একটির 1 সেকেন্ড, আরেকটা হয়তো 44 দিন, আরেকটা হয়তো 45 দিন। রিসাইক্লিং হতে যাচ্ছে, সাইক্লিং প্রতিনিয়ত কোটি কোটি সেল কিন্তু তৈরি হচ্ছে এবং সেগুলো আবার পড়ে যাচ্ছে, সেগুলো আমরা দেখতে পাই না। অনেকগুলো সেল যখন একসাথে হয়ে ডেড সেলগুলো পড়ে যায় তখন আমরা ভিজিবল বা দৃষ্টিগোচর হয় খুশকি হিসাবে। সুতরাং সেই ক্ষেত্রে সেটি খুশকি।
কিন্তু সোরিয়াসিসের খুশকি বা এই আঁশ কিন্তু ডিফারেন্ট এবং অনেক বড়, সেগুলো দেখলেই বোঝা যায় যে এটা সোরিয়াসিসের জন্য হচ্ছে। সাধারণ মানুষের পক্ষে হয়তো অনেক সময় আইডেন্টিফাই করা কঠিন, কিন্তু যে লোকটি সোরিয়াসিস নয় তাকে সোরিয়াসিস বলা ঠিক হবে না। কারণ আপনাকে প্রথমে আমি বলেছি যেটা এমন একটি চর্মরোগ যা হলে পরে একবার আর সহজে ভালো হতে চায় না, হলেও পরে আবার ফিরে আসে, ভালো হলেও আবার ফিরে আসে। তবে আপনার কাছে আমরা আসার কথাই শুনবো, তার আগে একজন দর্শক এই মুহূর্তে ফোনে আছেন। দর্শক কে আছেন ফোনে? আপনাকে স্বাগত জানাচ্ছি। হ্যালো, বলুন। হ্যাঁ, কে বলছেন দর্শক, এবং আপনার সমস্যাটি বলুন। আমি টাঙ্গাইল থেকে বলছিলাম, মোহাম্মদ বজলুল করিম আমার নাম। জি, আপনার ওই আমার সোরিয়াসিস রোগী আর কি। আচ্ছা ওনার কাছ থেকে আর কোনো উপদেশ চাইতেছিলাম। আচ্ছা, ঠিক আছে, আপনি আমাদের আলাপচারিতা শুনতে থাকুন, কারণ আপনি হয়তো বা বুঝতে পেরেছেন আমরা আসলে সোরিয়াসিসটাকে আজকে একটু গুরুত্ব দিয়ে অনুষ্ঠানটি করতে চাই। ফাঁকে ফাঁকে চর্মরোগের নানা দিক নিয়ে কথা বলবো, এবং একই সঙ্গে আমাদের স্যার, আপনারা জানেন, যিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সেখানকার স্বাস্থ্যসেবা নিয়ে আমরা কথা বলবো। তো স্যার, এই যে ভাইটি আমাদেরকে বললেন তারও সোরিয়াসিস আছে, অর্থাৎ তিনি পুরো অনুষ্ঠানটি আসলে দেখবেন। আপনারা কি এই যে আঁশ উঠে যায় মাছের মতো, এটি দেখেই কি আপনার রোগ নির্ণয় করেন, নাকি আর কোনো পথ আছে? অ্যাকচুয়ালি কতগুলো লক্ষণ দেখে রোগ নির্ণয় করা যায়। অভিজ্ঞ চর্মরোগ বিশেষজ্ঞরা খুব সহজে এটা দেখেই নির্ণয় করতে পারেন। তবে এই লক্ষণগুলোর যদি কখনো কখনো কনফিউশন তৈরি করে বা কখনো দ্বিধা তৈরি করে, যেটি সোরিয়াসিস না হয়ে অন্য কোনো রোগ হতে পারে, যেমন সিবুরিক ডার্মাটিসের ক্ষেত্রে আঁশ উঠতে পারে, আরও অনেক ছোট ছোট চর্মরোগ আছে, সেই ক্ষেত্রেও কিন্তু আঁশ বেরোতে পারে বা খুশকি বেরোতে পারে, সেটি সোরিয়াসিস কিনা। এরকম যদি কোনো কনফিউশন তৈরি হয় তাহলে পরে আমরা বায়োপসি করতে পারি, চামড়া নিয়ে কেটে তার হিস্টোপ্যাথোলজিক্যাল পরীক্ষা করে মানে কনফার্ম করে বলা যায় যে এটা সোরিয়াসিস। সোরিয়াসিসের জন্য কিছু নির্দিষ্ট মাইক্রোস্কোপিক ফাইন্ডিংস আছে, যে মাইক্রোস্কোপের নিচে দিলে পরে সেটি দেখা যায়। বিশেষ করে মনরো মাইক্রো অ্যাবসেস, এটা একটু সাধারণ মানুষের জন্য খুব প্রয়োজনীয় বিষয় নয়, কিন্তু যদি একটি মানুষকে আমার কখনো কখনো কনফিউশন হয় যে হি মাইট নট বি এ কেস অফ সোরিয়াসিস, তখন কিন্তু কনফার্ম করা উচিত। কোনো সোরিয়াসিস নয় এমন রোগীকে সোরিয়াসিস বলে চিকিৎসা দেওয়া ঠিক নয়। তবে স্যার, স্কিনের ডাক্তার উপরে আমরা বেশ সাধারণ মানুষের সন্তুষ্টি দেখি, সেটা হচ্ছে যে অ্যাটলিস্ট তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই যে তারা বাড়তি কোনো পরীক্ষা নিরীক্ষা দেন, কারণ আপনারা ম্যাক্সিমাম দেখি সাধারণত খুব বেশি পরীক্ষার প্রয়োজন পড়ে না স্কিনে। ভিজিবল ডায়াগনোসিস সম্ভব, মানে চোখে দেখেই কিন্তু অধিকাংশ চর্মরোগ নির্ণয় করা সম্ভব। যারা অভিজ্ঞ চিকিৎসক তারা করতে থাকেন। তবে আমি বলবো যে নির্দিষ্ট রোগ কোনটি কি সেটি কনফার্ম করে তারপরে নির্দিষ্ট চিকিৎসা দেওয়া উচিত। এবং আমরা চিকিৎসার কথাগুলো আপনার কাছে এরপরে শুনবো, তার আগে একজন দর্শক ফোনে আছেন। দর্শক, আমাদের মাই হেলথ টিম, এখন পুরো টিম আপনার দিকে তাকিয়ে আছে। কে আছেন ফোনে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা থেকে মাহবুব বলছি। জি মাহবুব, বলুন প্লিজ। জি বলুন। আমার চেহারার ভিতরে কালো কালো সিল হয়, কিন্তু ওষুধ খেয়েছি, অনুভূতি ওষুধ খেয়েছি কিন্তু যায় না, কালো কালো সিল হয়। আর স্কিনটা কি করে, ওটা কি বলে আর কি, সিল জাতীয়, মানে কি চামড়া সহ উঠে। এটা আসলে কি পুরো শরীরে হয়? এটা পুরো শরীরে হয়? কোথায়? না, শুধু আমার চেহারার ভিতরে গালে, এই গলার ভিতরে 2-3টা। গুড, থ্যাংক ইউ। আচ্ছা, অ্যাকচুয়ালি এই ধরনের ছোট ছোট তিল বা কালো দাগ পড়া, এগুলো আপনি খেয়াল করেন যে আপনি বলেছেন যে চেহারার মাঝে, অর্থাৎ ফেসে এবং গলায় যেই জায়গাটা সান এক্সপোজড বা সরাসরি সূর্যের আলো লাগে, সেই জায়গাগুলোতে আপনি বলেছেন যে আপনার তিল পড়ে। আসলে এটাকে ফ্রিকেল বা অনেক সময় লেন্টিগু বলে। এই তিলগুলো আসলে ঠিক যে অর্থে আমরা মোল বলি, এটি কিন্তু মোল নয়। এটি সূর্যের আলোর সাথে রিয়াকশন করে চামড়ার উপরে একটি সেল আছে বিশেষ ধরনের, তার নাম হলো মেলানোসাইট। যখন মানুষের শরীরে বেশি রোদের আলো পড়ে বা আলট্রাভায়োলেট রে পড়ে, তখন চামড়াকে রক্ষা করার জন্য সেই মেলানোসাইট সেলগুলো কিছু পিগমেন্ট বা রং অতিরিক্ত নিঃসৃত করে, যাকে বলা হয় মেলানিন। সেই মেলানিন ডিপোজিটেড হয়ে চামড়ার সেলগুলোর মাঝে জমা হয়ে এই তিলের মতো কালো দাগ পড়ে। এগুলো আসলে যদি আপনি সূর্যের আলোতে না যান, রিপিটেডলি সূর্যের আলো থেকে মানে দূরে থাকেন, রেগুলার আপনাকে মনে রাখতে হবে যে আমি সূর্যের আলোতে যাব না, এটা নাম্বার 1। নাম্বার 2 হলো
যে কিছু সান ব্লকার পাওয়া যায়, সেটা মনে রাখতে হবে যে বাংলাদেশের পার্সপেক্টিভে যে আলট্রাভায়োলেট রে পড়ে, সূর্যের আলোতে যে রেটি থাকে, সেটি সাধারণত এসপিএফ বা সান প্রটেক্টিং ফ্যাক্টর 50 বা মিনিমাম 30 অর অ্যাবাভ 30 বা তার উপরের সান প্রটেক্টিং ফ্যাক্টর থাকতে হবে সেই সান ব্লকারে। এরকম একটা সান ব্লকার আপনি ইউজ করতে পারেন। আর তাছাড়া আরও কিছু কিছু ব্লেন্সিং এজেন্ট আছে যেগুলো আমরা হাইড্রোকুইনোন জাতীয় উপাদান, সেগুলো আমরা রাতে ব্যবহার করতে পারি, এবং এটা মনে রাখতে হবে অবশ্যই এটা রাতে ব্যবহার করতে হবে এবং সকালে ধুয়ে ফেলতে হবে। না ধুয়ে বাইরে যাওয়া যাবে না। যদি না ধুয়ে বাইরে যান তাহলে দিনের আলো সকালের সেই ঔষধের সাথে সূর্যের আলো রিঅ্যাকশন করে কিন্তু অতিরিক্ত পিগমেন্টেশন হবে, ভালো হওয়ার চাইতে। অর্থাৎ আমরা বলতে পারি সকালে আপনাকে এটা ধুয়ে বেরোতে হবে, এই কথাটি মনে রাখতে হবে। অর্থাৎ আশার কথা বলা যায় যে আপনার এই রোগটি অবশ্যই সুস্থ হওয়া সম্ভব এবং ভালো হয়ে যাবে, এবং সার্জারি বলেন ভালো হওয়া সম্ভব। আপনি ভালো হয় যে একজন স্কিন স্পেশালিস্টকে দেখে আপনার পরবর্তী সিদ্ধান্তগুলো ঠিক করে নিন। তবে দর্শক, এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন, আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা কথা বলছিলাম সোরিয়াসিসের নানা দিক নিয়ে, একই সঙ্গে চর্মরোগ নিয়ে কথা বলতে চাই এই সময়কার। আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর এসে সোরিয়াসিসের চিকিৎসা এবং সমকালীন নানা চর্মরোগগুলো নিয়ে কথা বলবো, আপনাদের নানা তথ্য দিয়ে সাহায্য করবো। আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আজকের নিটোল ডট সুম্বো এমএলএস মাই হেলথ থেকে। আমি ডাক্তার সাকলাইন রাসেল। যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন না তাদেরকে জানিয়ে রাখি আমরা কথা বলছি সোরিয়াসিস সহ চর্মরোগের নানা দিক নিয়ে। আর গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে দেশের একজন প্রখ্যাত চর্মরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার শহীদুল্লাহ শিকদার উপস্থিত আছেন, যিনি একই সঙ্গে উপ উপাচার্য হিসেবে কর্তব্যরত আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। স্যার, বিরতির আগে আমরা সোরিয়াসিসের নানা দিক নিয়ে কথা বলছিলাম। একজন দর্শক এই মুহূর্তে আমাদের সঙ্গে সংযুক্ত আছেন, আমরা তার সঙ্গে কথা বলে আপনার কাছে আবারও আসছি। দর্শক কে আছেন ফোনে? আপনার সঙ্গে আমরা কথা বলতে চাই, আপনার সমস্যাটি আমরা শুনতে চাই। জি, আমাকে বলছেন? জি, আপনাকেই বলছি এবং আপনার কথা শুনতে চাচ্ছি। হ্যাঁ ভাইয়া, আমার নাম জেসমিন ইসলাম, আমি যাত্রাবাড়ি থেকে বলছিলাম। জি জেসমিন, আমার ওই গালের মধ্যে মানে এটাকে ওই ম্যাচ বলে, এই ধরনের মানে কিছু কালো ছোপ ছোপ দাগ দেখা যাচ্ছে। এটা আমি ঘরে থাকলে ঠিক আছে, বাইরে গেলে সেরকম ভাবে আরো ওইটা স্পষ্ট হয়ে ওঠে। বয়স কত আপনার? জি, আমার বয়স 38 হবে। ডায়াবেটিস বা অন্য কোনো রোগ আছে? জি না, জি না। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন স্যারের পরামর্শ। স্যার, খুব সংক্ষেপে উত্তরটা দিয়ে নেই। সোরিয়াসিসের বাইরের প্রশ্ন, এটি আসলে মেস্তা বা মেলেজমা বলা হয় বা অনেক সময় ক্লোয়েজমাও বলা হয়। এটা আসলে বিষয়টা হচ্ছে যে মহিলাদের বেশি হয়, তার কারণ হলো হরমোনাল কজে হয়। এটি মেয়েদের পেটে বাচ্চা হলে পরে এক জাতীয় হরমোন বেড়ে যায়, তার কারণে পিগমেন্টেশন হয়। আর দ্বিতীয় অন্যতম প্রধান কারণ হলো মুখে খাওয়ার পিল, যেগুলো কন্ট্রাসেপটিভ পিল যেগুলো খাওয়া হয় জন্ম নিয়ন্ত্রণের জন্য, সেগুলো খেলেও এরকম পিগমেন্টেশন হতে পারে। এটির চিকিৎসা হিসাবে মূলত এরকম একটা ব্লেন্সিং বা হাইড্রোকুইনোন জাতীয় ঔষধ মানে ক্রিম, সেটা রাতে লাগায়, সকালে ধুয়ে ফেলা এবং ধোয়ার পরে তাতে খুব মাইল্ড স্টেরয়েড অথবা তার সাথে কিছু আমরা সান প্রোটেক্টিং ক্রিম সহ হাইড্রোকর্টিসন, মাইল্ড হাইড্রোকর্টিসন কিছুদিনের জন্য আমরা ব্যবহার করতে পারি। কিন্তু মনে রাখতে হবে হাইড্রোকর্টিসন বেশি দিন দেওয়া যাবে না, অতিরিক্ত দিলে আরও চামড়ার ক্ষতি হয়ে যাবে, এবং পটেন বা মডারেট পটেন দিলেও ক্ষতি হবে, সেগুলো খুব সাবধানে দিতে হবে। তবে আমি বিশ্বাস করি যে রেগুলার যদি এরকম রাত্রে হাইড্রোকুইনোন দিয়ে সকালে সাবান দিয়ে ধুয়ে ফেলে এটার চিকিৎসা করা হয়, এবং যদি কেউ পিল বাইরে থেকে না খায় এবং প্রেগনেন্সি যদি সেকেন্ড টাইম নেওয়ার দরকার না থাকে, তাহলে তিনি ভালো হয়ে যাবেন। তবে একটা সান প্রোটেক্টিং ক্রিম রেগুলার ব্যবহার করা যেতে পারে। জি স্যার, আমরা সোরিয়াসিসে আবার আসতে চাই যে সোরিয়াসিসের চিকিৎসার ক্ষেত্রে আপনি বলছিলেন যে দীর্ঘদিন চিকিৎসা করতে হয় এবং এটি একেবারে নির্মূল করা যায় না, সেক্ষেত্রে চিকিৎসার ধরনটা কেমন, আপনারা কিভাবে চিকিৎসা দিয়ে থাকেন? ধন্যবাদ। সোরিয়াসিসে আসলে আপনি যেহেতু চামড়ার উপরে হয়, মূলত এটা লোকালি বা স্থানীয়ভাবে ব্যবহার করার কিছু ওষুধ দিতে হবে, কিছু ওষুধ খাওয়ার জন্য দিতে হবে, প্রয়োজন পড়লে ইঞ্জেকশন অনেক সময় দিতে হয়। তবে সেই ক্ষেত্রে লোকালি আমরা কি বা স্থানীয়ভাবে ব্যবহারের জন্য কি ব্যবহার করা যেতে পারে, যেমন শ্যাম্পু দেওয়া যেতে পারে রেগুলার, কারণ খুব প্রচুর পরিমাণ আঁশ জাতীয় খুশকি জাতীয় উপাদান তৈরি হয় তো চামড়ায়, সেটিকে খুব ভালো করে ওয়াশ করতে হবে, এবং ওয়াশ করার জন্য টার্ট জাতীয় শ্যাম্পু খুব সুইটেবল শ্যাম্পু, যেটি দিয়ে ওয়াশ করা যেতে পারে, অথবা কিটোকোনাজল সমৃদ্ধ শ্যাম্পু ব্যবহার করা যেতে পারে। তো জিঙ্ক পাইরিথ্রিনে অনেক সময় ব্যবহার করলে খুব ভালো কাজ করে।
তো এই শ্যাম্পুটা দিয়ে রেগুলার ওয়াশ করা এবং তাকে স্থানীয়ভাবে কি লাগানো যেতে পারে। মাথায় হলে স্কাল্প কিন্তু লোশন পাওয়া যায়, সেটা স্টেরয়েড এবং খুব মাইল্ড স্যালিসিলিক অ্যাসিডের কম্বিনেশন পাওয়া যায়, সেটি মাথায় ব্যবহার করা যেতে পারে। হাঁটু বা কনুইতে বা কোমরের পিছনে যে রোগগুলো হয় সেখানে আমরা স্যালিসিলিক অ্যাসিড ডিফারেন্ট পার্সেন্টেজ, এটা 3% থেকে 4-5% পর্যন্ত সাধারণত লাগানো যেতে পারে বা 1%ও লাগানো যেতে পারে। এর সাথে ইউরিয়া 10 to 20% ইউরিয়া ক্রিম লাগানো যেতে পারে। খুব মাইল্ড স্টেরয়েড বা মডারেট স্টেরয়েড, কখনো কখনো পটেন্ট স্টেরয়েড পর্যন্ত লাগাতে হতে পারে। যদি কনকমিটেন্ট বা সাথে কোনো ইনফেকশন থাকে তাহলে অ্যান্টিব্যাকটেরিয়াল বা অ্যান্টিবায়োটিক ক্রিম সাথে ব্যবহার করা যেতে পারে। কখনো কখনো এইসব ওষুধ যদি কাজ না করে তাহলে পরে আর সাথে আমরা একই সাথে অনেক সময় মুখে খাওয়ার ট্যাবলেট দিয়ে থাকি, চুলকানির জন্য অ্যান্টিহিস্টামিন দেওয়া যেতে পারে। আমি আগেই বলেছি ইনফেকশন থাকলে অ্যান্টিব্যাকটেরিয়াল বা অ্যান্টিবায়োটিক। তো স্যার এখানে যে দেখা যায় যে অনেকে এইগুলো ব্যবহার করার পরে একদম আপনাদের পরামর্শ মতো সুস্থ হয়ে যায়, এরপর আবার ছেড়ে দেয়, তখন আবার তার দেখা যায়। আমি যাচ্ছি সেই জায়গাতে, একটু চিকিৎসাটা কমপ্লিট না করলে একজন দর্শক প্রশ্ন করেছিলেন যে কি চিকিৎসা নেয়। জি, উনি একজন দর্শক বজলুল টাঙ্গাইল থেকে। হ্যাঁ হ্যাঁ, বজলুল টাঙ্গাইলের। তো আসলে এইটা তো মুখে খাওয়ার অনেক ঔষধও আছে, অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিফাঙ্গালও অনেক সময় দিতে হতে পারে। এর বাইরে বা অ্যান্টিহিস্টামিন, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিবায়োটিকের বাইরে ডিজিজ মডিফাইং কিছু এজেন্ট আছে, যেমন কখনো কখনো ম্যাথোট্রেক্সেট দিয়ে চিকিৎসা করলে রোগটা দীর্ঘদিন ভালো থাকে, বা অনেক সময় খুব ভেরি ফিউ পার্সেন্টেজের রোগীর ক্ষেত্রে ভালো হয়ে গেলে আবার কখনো ফিরে আসে না, কিন্তু অধিকাংশ রোগীর কিন্তু রিকারেন্ট হয় বা ফিরে আসে, যেটি আপনি বলছিলেন। তো সেইখানে আসলে ম্যাথোট্রেক্সেট ব্যবহার করা যেতে পারে, কিন্তু মনে রাখতে হবে ম্যাথোট্রেক্সেট কিন্তু এমন কোনো ওষুধ নয় যেটি র্যান্ডম খাওয়া যাবে, খুব সাবধানে এটি খেতে হবে। তারপরে ভিটামিন এ, সিনথেটিক ভিটামিন এ প্রিপারেশন পাওয়া যায়, সেই ভিটামিন এ খাওয়া যেতে পারে, যেটি ডিজিজ মডিফাইং এজেন্ট হিসাবে কাজ করে। আরও কিছু কিছু বায়োলজিক্যাল এজেন্ট বা বায়োলজিক্স আছে যেগুলো ডিজিজ মডিফাইং এজেন্ট হিসেবে সোরিয়াসিসের ক্ষেত্রে কাজ করে। এছাড়া ম্যাথোট্রেক্সেট ইঞ্জেকশনও দেওয়া যেতে পারে, কিন্তু এগুলো খুব সাবধানে দিতে হবে। ম্যাথোট্রেক্সেট সেলের প্রলিফারেশন কমিয়ে দেয়, এটি আপনি জানেন যে মেলিগনেন্সির ক্যান্সারের রোগীদেরকে দেওয়া হয়, সুতরাং খুব সাবধানে ব্যবহার করতে হবে। এবং সেটি যখনই ব্যবহার করবে তখন ফলিক অ্যাসিড বা এরকম ভিটামিন সাপ্লিমেন্ট দিতে হবে, এটি মাথায় রাখতে হবে। আর যে আপনি স্যার, আমাদের হাতে 1 মিনিট সময় আছে, অনুষ্ঠান প্রায় শেষ প্রান্তে চলে এসেছি, সে কারণে আমরাও একটু তাড়াহুড়ো করছি। যে যারা সোরিয়াসিসে ভুগছেন তাদের জন্য আপনার উপদেশটা আজকে আমরা শুনতে চাই। উপদেশের প্রথম কথা হলো যে সোরিয়াসিস মনে রাখতে হবে যেটি খুব ক্রনিক রোগ, সহজে ভালো হয় না, ভালো হলে আবার ফিরে আসে, এই জন্য রেশনাল চিকিৎসা করতে হবে। কখনো ভালো হচ্ছে না মনে করে অযৌক্তিক চিকিৎসা করা যাবে না। শুধু হোমিওপ্যাথিক নয়, হোমিওপ্যাথিক, কবিরাজি, এমনকি অ্যালোপ্যাথিকেও যদি ইরেশনাল চিকিৎসা করেন তাহলে বেড়ে যাবে। কিন্তু স্টেরয়েড দিয়ে, মুখে খাওয়ার স্টেরয়েড বা ইঞ্জেকশন স্টেরয়েড দিয়ে যদি আপনি চমক দেখিয়ে ভালো করতে চান তাহলে বন্ধ করে দিলেই কিন্তু ফ্লেয়ার আপ করে সমস্ত গা ছড়িয়ে যাবে, পাস্টুলার সোরিয়াসিস হবে এবং রোগী এই কারণে কিন্তু মারাও যেতে পারে। মনে রাখতে হবে সোরিয়াসিস নিজে কোনো রোগীর মৃত্যুর কারণ হয় না যদি আপনি অপচিকিৎসা না করেন। এখানে আরও 2-1টি ঔষধ আছে যেগুলো সম্পর্কে খুব সাবধান থাকতে হবে, যেমন ক্লোরোকুইন জাতীয় ঔষধ, অ্যান্টিম্যালেরিয়াল ড্রাগ, লিথিয়াম একটি ঔষধ যেটি খাওয়া ঠিক হবে না, NSAID বা ব্যথানাশক অনেক ওষুধই কিন্তু সোরিয়াসিস বাড়িয়ে দেয়। তারপরে বিটা ব্লকার, ব্লাড প্রেশারের জন্য কিছু কিছু ওষুধ, এগুলো কিন্তু সোরিয়াসিসকে বাড়িয়ে দেয়। অজানা অনেক ঔষধ, অনেক খাবার কিন্তু সোরিয়াসিসের কারণ হতে পারে, সেগুলো সম্পর্কে আমাদের খুব সাবধান থাকতে হবে। সব সময় বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে যথাযথভাবে রোগ নির্ণয় করে যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে হবে, তা না হলে সোরিয়াসিস কিন্তু বেড়ে যাবে, উপকারের চাইতে অপকার বেশি হবে। কাজেই খুব বৈজ্ঞানিক ভালো চিকিৎসা নিতে হবে, সেই দিকে আমাদেরকে সকলকে দৃষ্টি রাখতে হবে। মনে রাখতে হবে অধৈর্য হয়ে বা নিরাশ হয়ে কিন্তু অপচিকিৎসা গ্রহণ করা যাবে না। সকল সময় ভালো শিক্ষিত চর্মরোগ বিশেষজ্ঞকে দেখিয়ে তারপরে সোরিয়াসিস চিকিৎসা নেবেন। নিরাশ হওয়ার কিছু নেই, সোরিয়াসিস ভালো চিকিৎসা করলে অবশ্যই কন্ট্রোলে থাকবে এবং সুস্থ জীবনযাপন করা সম্ভব। সমস্ত কাজ করা যায় সোরিয়াসিস নিয়ে 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছরও মানুষ। ধন্যবাদ স্যার, অনেক সুন্দর আশার কথা আমাদেরকে জানিয়েছেন। এবং দর্শক, একটি কথাই শুধু স্যারের কথা ধরে যে হ্যাঁ, পরিকল্পিতভাবে চিকিৎসা নিতে হবে, ধৈর্য সহকারে চিকিৎসা নিতে হবে, অপচিকিৎসার শিকার হওয়া যাবে না, এবং অবশ্যই মাই টিভিতে বসে থাকতে হবে মাই হেলথ দেখবার জন্য। যারা ফোন করেছেন, ফোন করার চেষ্টা করেছেন, প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে আজকে পবিত্র শবে বরাতের রাত সবার কাছে দোয়া প্রার্থনা করে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।